তাদের সঠিক মূল্যায়ন যদি আমরাই না করি, যেখানে আমাদের একটা সুন্দর খুব মিষ্টি একটি আমাদের শিল্পীদের স্বভাব আছে, একজন আরেকজনকে দেখতে পারি না, হিংসা করি, বিদ্বেষে লেগে থাকি, চুপচাপ ওপরে দেখাই যে তোমার জন্য মিষ্টির দোকান খোলা, ভেতরে বলি রাখো, তুমি কিভাবে কি করে দেখবো। আমি আশা করি দ্রুত এটা কেটে যাবে। বাহ, দারুণ একটা ছবি দেখাই আপনাকে। চমৎকার। প্রত্যেকটা মানুষই তো যার যার ছাপ রেখে গেছে। এদিক থেকে চারজনই চলে গেল, আল্লাহ আমাকে এখনো রেখেছেন। আজম খান, ফিরোজ সাহেব, পিলু, মমতাজ, ফকির আলমগীর, কেউ কোনো কম নয়। তবে আমি একটা সত্যি কথা ছবিটা দেখে বলতে চাই, আজম খান হয়েছিল এদেশের প্রথম সবচাইতে জনপ্রিয় একজন শিল্পী, যার মাথায় প্রথম মুকুটটা পড়ে। তারপরে যে ফিরোজ শাহ না থাকলে আমি বলবো ওর যে সাংগঠনিক দক্ষতা, এটা আমি জোর করে বলতে পারবো, কেউ যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে আসতে পারুক, এই ফিরোজ শাহ যদি না হতো আজকের পপ সঙ্গীতের গতি প্রকৃতি হতো একেবারে আলাদা। আজম খানকে আমি চিনি ওর মাধ্যমে, ওর পরিকল্পনায়, ওই আমাদের দুজনকে বসায়। তারপর ঢাকা যে ব্যান্ডটা আসলো সেটাও ফিরোজ শাহের রিকোয়েস্টে। ঢাকা ইউনিভার্সিটি কন্ট্রোলারের ছেলে এনায়েতুল্লাহ, আজকে ঢাকা পোস্টের সম্পাদক, ওর মাধ্যমে আমি হোটেল ইন্টারকন্টিনেন্টালের যারা বাজাতো ওদের সঙ্গে আমাদের সাথে মিটিং করি। সেখান থেকেই মডার্ন মিউজিকটা ঢুকলো পুরোপুরি। এর আগে নীলু নামে একটা ছেলে ছিল, সে আজম খানের সঙ্গে বাজাতো, খুবই চমৎকার। তাই ফিরোজ শাহকে কেউ স্মরণ সেভাবে করে না, এটা আমার দুঃখই রয়ে গেল। পিলু মমতাজ তো সেই সময় থেকে চমৎকার, ফকির আলমগীর তো সে তো গণসঙ্গীতের মধ্যেই নিজেকে ব্যক্তি করে ফেলেছিল। আমি আজকে আপনার সামনে বসে ইন্টারভিউ দিচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই বাকি চারজনকে আপনি ভীষণ মিস করেন। এটা আসলে প্রশ্ন করাটা অবান্তর, এটা প্রয়োজন নেই। তাদের সঠিক মূল্যায়ন যদি আমরাই না করি, যেখানে আমাদের একটা সুন্দর খুব মিষ্টি একটি আমাদের শিল্পীদের স্বভাব আছে, একজন আরেকজনকে দেখতে পারি না, হিংসা করি, বিদ্বেষে লেগে থাকি, চুপচাপ ওপরে দেখাই যে তোমার জন্য মিষ্টির দোকান খোলা, ভেতরে বলি রাখো, তুমি কিভাবে কি করে দেখবো। আমি আশা করি দ্রুত এটা কেটে যাবে এবং বাংলাদেশ একটি এমন সঙ্গীত আকাশে প্রবেশ করবে যেখানে সত্যিকারের শান্তির একটি পরিবেশ থাকবে। আমি যদি একটু জানতে চাই যে এই ছবিটা দেখে আপনি এক কথায় এখন এই মুহূর্তে মানে আপনার কি মনে পড়ছে বা কি মনে হচ্ছে? আমার মনে পড়ছিল যে আমরা চমৎকার একটি বন্ধুর মতো যে পরিবেশ, এটা এখন তো নেই, এখন হয়ে গেছে পুরো কমার্শিয়াল এবং প্রতিটা মানুষের ভেতরে কিন্তু ছোট্ট একটি শিশু বাস করে। ইভেন যদি পিলু মমতাজের কথা জিজ্ঞেস করেন, হঠাৎ করে চলে গেল, ও আমাকে প্রতিদিন ফোন করতো, কিন্তু তুই সম্পর্ক আমার সাথে, তো কি খবর, তুই কেমন আছিস, এবং সে যোগাযোগটা রাখতো সবসময় আমার সঙ্গে। পরবর্তীতে আমার এক বিয়ের সঙ্গে তার বিয়ে হয়ে গেল আলমি কর্নেল, তার এভরিবডি। ফিরোজ সাহেব তো কী বলবো, চমৎকার। আজম খান ছিল, মানুষটা শুকনো হলো, কেউ দিলটা ছিল এত বড়, খুব রসিকে ভরা, খুব চমৎকার। আর ফিরোজ সাহেব, ফকির আলম কিন্তু আমাকে সবসময় ডাকতো এলভিস প্রিসলি। আচ্ছা, যদি বলি যে এই আপনার এই চারজনের সাথে পরিচয়টা কখন? এটা কি কানাডা থেকে পালিয়ে আসার পর? এই ফিরোজ সাহেব আমাকে নিয়ে যায় এবং ও বলে তোকে একটা মানুষের সঙ্গে পরিচয় করাবো। ও খুব গান পাগলা, চল। ওই যে সে ছিল পাঁচতলায় হোটেল, কমলাপুর হোটেলে, ওখানেই উপরে থাকতো চিটাগং হোটেল বা কমলাপুরে চিটাগং হোটেল। ও পাঁচতলার উপরে বন্ধু বান্ধব আড্ডা দিচ্ছিল। ফিরোজ সাহেব বললো একটা খবর দিল, একটা মেহমান নিয়ে আসছে। ও কিন্তু চলে আসে, এসে আমাদের দুজনের মধ্যে একটা টেবিলে প্রথম থেকেই কেমন যেন তার সম্পর্ক হয়ে গেল। তারপর আমরা ডিসকাস করলাম কী করা যায়, কিভাবে আমরা আসবো। ওর গ্রুপে একদিন গেলাম, দেখলাম ভালোই, কিন্তু যেটা চাচ্ছি আমরা সেটা তো আমাদের এখনকার ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা লাগবে। তো ইন্টারকন্টিনেন্টাল যখন প্রথম গেলাম, ওদেরকে যখন অফার করলাম, ওরা ব্যান্ড, ওরা তো হাসতে 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 এটা কীভাবে সম্ভব। আমি বলি না, আসো তোমরা দেখো তোমার কী করি আমরা। ও সত্যি আসলো, কিন্তু গান শুনে, বিশেষ করে আজমের গানগুলো শুনে ওরা থক হয়ে গেল। সেই ও লাইভ তখন শুনলো বাংলাদেশ, হাইকোর্টের মাজারে, আমি গাইলাম এই যে দুনিয়া, এই গানগুলো, তখন ওরা খুব ইমেজ হয়ে গেল, রাজি হয়ে গেল। সেই থেকে রেকর্ডিং, এবং পরবর্তীতে যখন রেকর্ডিং করি তখন নাম না নিলেই নাই। আজকে ক্যাটসার মালিক, সাইদ সিদ্দিকী, মাসুদুর রহমান, সারোয়ার, এরা সবাই মিলে আমরা চাঁদা দিয়ে 252 টাকা যেটা শিফট নিলাম আমরা,
ক্যাটসাই দিয়েছিল 180 টাকা, আমি 52 টাকা, 290 মতো খরচ। এই চাঁদাটা আমরা উঠাই, 4টা গান রেকর্ড হয়, 180 টাকা, 52 টাকা তখনকার খাওয়া সময়ে। দাওয়া সহ অ্যারাউন্ড 300। তো ওখানে আজম রেকর্ড করলো ওরিসা লেখা মালেকা এবং হাইকোর্টের মাঝে। আমি করলাম দুনিয়াটা কত যে মজার, 4 জেগে, এবং 4টা গান। ওইখানেই আমার গুরু আলম খান সাহেবের সাথে দেখা। আজম খানের বড় ভাই সূত্রে তাকে আমরা দাওয়াত দিয়ে এনেছিলাম। উনি গান শুনলো। ওই দিন যদি উনি না থাকতো, হয়তো আমার গানের ইতিহাসটাও হয়তো অন্যরকম হতো। উনি গান শুনে ডাকলো, বললো তোমাকে আমি ছবিতে গাওয়াবো, এসো। এই আপনার চলচ্চিত্রের প্লেব্যাক। এই আমার চলচ্চিত্রে ঢোকা। আমি তো নিজেকে বিশ্বাসই করতে পারলাম না। আসলাম কি কাজে, হলো কি কাজ, হয়ে গেল কি কাজ। তো আপনি তো বুঝেনি আমার কি মন মানসিকতা সেদিন কাজ।